কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। ভালো থাকতেই হবে, কারণ ভালো তোমরা না থাকলে আমরা ভালো থাকবো না। আর তাছাড়া পড়াশোনা মন দিয়ে করতে হলে নিজের শরীরকে সবসময় ফিট রাখতেই হবে, তাই না? তো যাই হোক, তোমরা প্রত্যেকে ভালো আছো। তো চলো, আজকে আমাদের মাধ্যমিক কেমিস্ট্রির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অধ্যায় কেমিস্ট্রি বিষয়ের তোমাদের মাথার সবচেয়ে যেটা ঘুরপাক খায় যে পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। এই পর্যায় সারণীর কথা শুনলেই অনেকে ভয় পায়, কিন্তু মনে রেখো পর্যায় সারণী একটি স্কোরিং অধ্যায়। এখান থেকে যে মাধ্যমিকে প্রশ্নগুলো আসবে, একটু মন দিয়ে যদি তুমি পড়াশোনা করো তাহলে এখান থেকে সমস্ত নম্বরগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। আজকের পর থেকে আমি কথা দিলাম, পর্যায় সারণী নিয়ে, পিরিয়ডিক টেবিল নিয়ে তোমাদের কারো কোনো সন্দেহের কোনো রকম বিন্দুমাত্র ভয় বা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা চটপট করে দিতে তোমরা পারবে। সুতরাং বকবক করে, দেরি না করে, সময় নষ্ট না করে আমরা ক্লাস 10 কেমিস্ট্রি অধ্যায় পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিল আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেব। তার আগেই তোমাদের একটুখানি কথা বলে নিই, সেটা হচ্ছে তোমরা যারা এখন দশম শ্রেণীর ছাত্র, তারা কিছুদিন পরেই তোমাদের স্কুলগুলোতে ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন সেটি শুরু হয়ে যাবে, এবং সেখানে কিন্তু কেমিস্ট্রির দুটো অধ্যায় থাকবে মোটামুটি। একটি হচ্ছে পিরিয়ডিক টেবিল, এবং তারপরে যেটা আয়নীয় ও সমযোজী যৌগ, সেই অধ্যায় দুটো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য রেডি রাখতে হবে। তাই আমরা বেশ কয়েকটি অধ্যায়কে টপকিয়ে সোজা চলে এসেছি, গ্যাসের আচরণের পরেই আমরা চলে এসেছি আমাদের কেমিস্ট্রি বিষয়ের প্রথম অধ্যায় পিরিয়ডিক টেবিল। তো দেখো, প্রথমেই যেটা তোমাদের বলবো, মাথা থেকে ঝেড়ে ফেলো পর্যায় সারণী যে একটি কঠিন চ্যাপ্টার, সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আজকের ক্লাসের পর পর্যায় সারণী তোমার সবচেয়ে বেশি আকর্ষণীয় তোমার কাছে লাগবে এই কেমিস্ট্রির অধ্যায়। তো দেখো, আমরা আজকের ক্লাসে প্রথমেই চলে যাব যে পর্যায় সারণী আমরা পড়ব কেন। পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল আমরা জানি আমাদের মৌলের সংখ্যা পৃথিবীতে এখন বর্তমানে 118টি। আর এই 118টি মৌলকে একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে তাদেরকে সাজানোর জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরীক্ষা চালিয়ে গেছিলেন। তো তাদের মধ্যে দেখো এক এক করে প্রথমেই আমি বলি বিজ্ঞানী ডোবে রাইনারের কথা। ডোবে রাইনার তিনি তার বিখ্যাত ত্রয়ী সূত্র আবিষ্কার করলেন। ত্রয়ী সূত্র, সেখানে তিনি কি বললেন? ডোবে রাইনারের ত্রয়ী সূত্রটি লেখো যদি পরীক্ষায় আসে। না, তিনি বললেন যে রাসায়নিক ধর্মের সদৃশ্যতা আছে, অর্থাৎ মিল আছে। এই রকম পরপর 3টে মৌলকে যদি আমরা সাজাই, তাহলে মাঝের যে মৌলটি হবে, মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব অপর 2 মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সঙ্গে সমান হবে। অর্থাৎ কি না, মনে করো অমর, আকবর, অ্যান্টনি 3 বন্ধু। তাহলে মাঝে কে আছে? অমর, আকবর, অ্যান্টনি। মাঝে কে আছে? আকবর। আকবরের যে পারমাণবিক গুরুত্ব, সেই আকবরের পারমাণবিক গুরুত্ব হবে অমর আর অ্যান্টনির গড় মানের সঙ্গে সমান। এখানে দেখো অমর, আকবর, অ্যান্টনি। একটা উদাহরণ নেওয়া যাক। মনে করো লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7। সোডিয়াম জানি না কত হবে। পটাশিয়াম 39। এবারে দেখো অমর, আকবর, অ্যান্টনি। অমরকে লিথিয়াম, আকবরকে সোডিয়াম, অ্যান্টনিকে পটাশিয়াম। তাহলে আমরা কি বললাম? আকবরটাকে সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব হবে অপর 2 জনের গড় মান, অর্থাৎ লিথিয়াম এবং সোডিয়ামের গড় মান কত? 46/2 = 23। এবং দেখা গেছে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কিন্তু 23ই হবে। সুতরাং ডোবে রাইনারের ত্রয়ী সূত্রটি কী হবে না, তোমার ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি মৌল যদি পরপর সাজানো যায়, তাহলে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব অপর 2 মৌলের পারমাণবিক গুরুত্বের সঙ্গে সমান হবে। কিন্তু এই সূত্রের কিছু সীমাবদ্ধতা দেখা গেল। কি দেখা গেল না, মাত্র কয়েকটি মৌল ছাড়া বাকি মৌলগুলোকে এই ত্রয়ী সূত্র দ্বারা সাজানো সম্ভব নয়। সুতরাং ত্রয়ী সূত্র বাদ গেল। এবারে বিজ্ঞানীরা আবারও নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। তারা ভাবতে শুরু করলেন যে আর কি উপায়ে সাজানো যায়। ঠিক তখনই ডোবে রাইনারের পরে আমরা পেয়ে গেলাম
আরও একজন মহান বিজ্ঞানী, যার নাম বিজ্ঞানী নিউল্যান্ডস। তিনি কি করলেন না, নিউল্যান্ডস তার বিখ্যাত অষ্টক সূত্র আবিষ্কার করলেন। তাহলে বিজ্ঞানী নিউল্যান্ডস তিনি এই মৌলগুলোকে সাজানোর জন্য অষ্টক সূত্র আবিষ্কার করলেন। অষ্টক সূত্রটা কি? অষ্টক সূত্র হচ্ছে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন মৌলগুলোকে তাদের পারমাণবিক গুরুত্বের যদি ক্রমবর্ধমান মান অনুযায়ী সাজানো যায়, তাহলে যে কোনো নির্দিষ্ট মৌল থেকে শুরু করে তার 8 নম্বর মৌলটি অর্থাৎ অষ্টম মৌলটিতে গিয়ে তাদের ধর্মের পুনরাবৃত্তি হবে। অর্থাৎ 1 নম্বর মৌলটির যা ধর্ম হবে, অষ্টম মৌলে গিয়ে তার ধর্ম আবার রিপিট করবে। বোঝা গেল? এ প্রসঙ্গে একটি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ব্যাপারটা। তোমরা গানের ক্ষেত্রে স্বরলিপির কথা জানো, সা রে গা মা পা ধা নি আবার সা, সা রে গা মা পা ধা নি আবার সা। এই যে সা, প্রথম সা এবং দ্বিতীয় সা, দুই সা কিন্তু একটা আরেকটার রিপিট, অর্থাৎ দুটোর মধ্যে সাদৃশ্য আছে। ঠিক মৌলগুলোকে যদি আমরা পরপর তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাই, তাহলে প্রতি অষ্টম মৌলে গিয়ে তাদের মধ্যে আমরা সাদৃশ্য দেখতে পাবো। এটা হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ডসের অষ্টক সূত্র। তো এক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে দেখা গেল বেশ কিছু ত্রুটি রয়ে গেছে। সব মৌলগুলোকে কিন্তু অষ্টক সূত্র দ্বারা সাজানো যায় না। ঠিক তার পরবর্তীতে আমাদের রসায়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী যে আবিষ্কার বলতে পারো তোমরা, সেই মহান বিজ্ঞানী যার নাম বিজ্ঞানী মেন্ডেলিভ, সেই বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি তার বিখ্যাত পর্যায় সূত্র আবিষ্কার করলেন, যেটিকে আমরা মেন্ডেলিভের বিজ্ঞানী মেন্ডেলিভের পর্যায় সূত্র বলে থাকি। পরীক্ষার জন্য কিন্তু এই মেন্ডেলিভের পর্যায় সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ভালোভাবে সূত্রটি মুখস্থ করা দরকার। তো প্রথমে আমরা চলে আসি বিজ্ঞানী মেন্ডেলিভের পর্যায় সূত্রে। সূত্রটি কি না, সূত্রে বলা আছে যে বিভিন্ন মৌলসমূহের যে ভৌত রাসায়নিক ধর্মগুলো তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে সেগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। আরেকবার বলি, মৌলসমূহের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ এই যে মৌলসমূহের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে, এই পর্যায়ক্রমিক পুনরাবৃত্তিকেই বলি আমরা পিরিয়ডিসিটি। কি বলি? পিরিয়ডিসিটি বা পর্যায়বৃত্ততা বলতে পারি। ঠিক আছে? তো দেখো, এখানে বিজ্ঞানী মেন্ডেল প্রথমেই বলি, তিনি তার মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর জন্য যে বিষয়টিতে ফোকাস করেছিলেন সেই বিষয়টি হলো পারমাণবিক গুরুত্ব। এই পারমাণবিক গুরুত্ব ওয়ার্ডটি বিশেষভাবে মনে রেখো। পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরও বলতে পারো, অ্যাটমিক ম্যাস, পারমাণবিক গুরুত্ব। তাহলে বিজ্ঞানী মেন্ডেলিভ তার সূত্রে পর্যায় সারণীতে মৌলগুলোকে কী অনুযায়ী সাজিয়েছিলেন যদি বলি, উত্তর হবে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছিলেন। মনে রেখো, বিজ্ঞানী মেন্ডেলিভ যখন পর্যায় সূত্র আবিষ্কার করেছিলেন তখন মৌলের সংখ্যা ছিল মাত্র 63টি মৌল। বর্তমানে সেই মৌলের সংখ্যা 118, 118টি। তো দেখো, এবারে আমি প্রথমেই বলেছি যে কোনো বিজ্ঞানী কোনো কিছু আবিষ্কার করলে তার পেছনে আরও বিজ্ঞানীরা লেগে যাবেন তার ভুল ত্রুটি ধরার জন্য। মেন্ডেলিভের ক্ষেত্রেও তাই। মেন্ডেলিভ পর্যায় সূত্র আবিষ্কার করলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই পর্যায় সূত্রেরও বেশ কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সূত্রের ত্রুটি কিন্তু আমরা পেয়ে গেলাম। কি সেই ত্রুটিগুলো? সেগুলো বলার আগে তোমাদের একটি তথ্য আমি জানিয়ে দিই যে পরবর্তীকালে মেন্ডেলিভের যে পর্যায় সূত্রের পরিমার্জিত রূপ সেটা আবিষ্কার করার পরেই কিন্তু আমরা দীর্ঘ পর্যায় সূত্র, যেটাকে আমরা আধুনিক পর্যায় সূত্র বলতে পারি, সেই আধুনিক পর্যায় সূত্র কিন্তু আবিষ্কৃত হয়েছিল। এবং শুধু তাই নয়, বিজ্ঞানী মেন্ডেলিভ আমাদের কাছে কেন বিখ্যাত? তিনি তার পর্যায় সারণীতে বেশ কিছু ঘরকে ফাঁকা রেখেছিলেন। তিনি বলে গেছিলেন
মৃত্যুর আগে তিনি বলে গেছিলেন যে এই ঘরে এই সমস্ত মৌলগুলো আবিষ্কৃত হবে, এদের রাসায়নিক এবং ভৌত ধর্মগুলো এমন এমন হবে, সমস্ত কিছু কিন্তু তিনি ডিটেলস বলে গেছেন। এবং আশ্চর্যের ব্যাপার যে তার মৃত্যুর পরেও কিন্তু দেখা গেল তিনি যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন সবগুলো মিলে গেল। এই জন্যই আমরা এই মহান বিজ্ঞানী মেন্ডেলিভকে আমরা বলবো পর্যায় সারণীর জনক। পর্যায় সারণীর জনক কাকে বলবো? বিজ্ঞানী মেন্ডেলিভকে। কেন বলবো? তার যে সূত্র, পর্যায় সূত্র, সেখান থেকে পরবর্তীকালে আমাদের আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে? ফাদার অফ পিরিয়ডিক টেবিল বিজ্ঞানী মেন্ডেলিভ। ওকে, তাহলে আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্রটি জানলাম। এবারে জেনে নেব যে এখান থেকে মাধ্যমিকে আর কি প্রশ্ন আসে। বিজ্ঞানী মেন্ডেলিভের পর্যায় সূত্রের ত্রুটিগুলো লেখো। দেখো এখানে একদম টু দ্য পয়েন্ট উত্তর দেবে, বাড়তি লিখে নম্বর বেশি পাবে না, এটা ভৌত বিজ্ঞান মাথায় রাখতে হবে। ত্রুটি, আমরা 3টে ত্রুটির কথা উল্লেখ করব। নাম্বার 1, বিজ্ঞানী মেন্ডেলিভ তার পর্যায় সূত্রের মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছিলেন। অর্থাৎ যার পারমাণবিক গুরুত্ব বেশি তাকে পরে, যার পারমাণবিক গুরুত্ব কম তাকে আগে স্থান দেওয়া হবে। সুতরাং আমরা বলতেই পারি 1-এর পরে 2কে, 2-এর পরে 3কে, এভাবে ক্রমবর্ধমান, যত বাড়বে পারমাণবিক গুরুত্ব মৌলগুলোর স্থান তত পরে হবে। কিন্তু দেখো কিন্তু কি না, এখানে আর্গন এবং পটাশিয়াম দুটোর ক্ষেত্রে দেখবে তোমরা আর্গনের 39.9, পটাশিয়ামের 39.1 পারমাণবিক গুরুত্ব। সেক্ষেত্রে দেখো আর্গনের বেশি পারমাণবিক গুরুত্ব, পটাশিয়ামের কম, 39.9-এর চেয়ে 39.1 কম। তাহলে স্বাভাবিকভাবে পটাশিয়ামকে আর্গনের আগে স্থান দেওয়া হয়েছিল। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো 3 নম্বর পর্যায়ের একদম লাস্ট মৌলটি কি? নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণীতে দেখো আর্গন। 3 নম্বর পর্যায়ে লাস্ট মৌলটি আর্গন। সেই আর্গনের ঠিক পরে 4 নম্বর পর্যায়ের প্রথম মৌল পটাশিয়াম। অর্থাৎ আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দিয়েছিলেন বিজ্ঞানী মেন্ডেলিভ। এটা একটি চূড়ান্ত ভুল ছিল। অর্থাৎ তিনি নিজে মৌলগুলোকে বলেছিলেন সাজিয়েছি আমি পারমাণবিক গুরুত্বের ক্রমবর্ধমান মান অনুযায়ী, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম, আর্গনকে তিনি পটাশিয়ামের আগে স্থান দিয়েছিলেন, যদিও আর্গনের পারমাণবিক গুরুত্ব পটাশিয়ামের চেয়ে বেশি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? এবারে দেখো 2 নম্বর ত্রুটি। তাহলে 1 নম্বর ত্রুটি আমরা পেলাম, আর্গনের পারমাণবিক গুরুত্ব বেশি হওয়া সত্ত্বেও তিনি পটাশিয়ামের আগে আর্গনকে স্থান দিয়েছিলেন। ত্রুটি নাম্বার 2, দেখো আইসোটোপগুলো যখন আবিষ্কৃত হলো তখন দেখা গেল আইসোটোপগুলোর পারমাণবিক গুরুত্ব কিন্তু আলাদা আলাদা। তবুও আলাদা আলাদা পারমাণবিক গুরুত্বের আইসোটোপগুলোকে বিজ্ঞানী মেন্ডেলিভ কী করলেন? একটা নির্দিষ্ট ঘরে স্থান দিলেন। তাহলে পারমাণবিক গুরুত্ব যদি আলাদা হয় তাহলে তাদের স্বাভাবিকভাবে কী হবে? ঘরগুলো আলাদা আলাদা হওয়া উচিত ছিল। কিন্তু দেখা গেল, একটি উদাহরণ দেখো, ক্লোরিন 1735 ও ক্লোরিন 1737, এরা কি পরস্পরের আইসোটোপ? আইসোটোপ বা সমস্থানিক কাকে বলি আমরা জানি, ক্লাস 9-এ আমরা শিখেছি। কাকে বলে? একই মৌলের বিভিন্ন পরমাণু, যাদের পরমাণু ক্রমাঙ্ক 1 কিন্তু ভর সংখ্যা আলাদা আলাদা, তাদের একটিকে আরেকটির আইসোটোপ বলে বা সমস্থানিক বলে। এখানে লক্ষ্য করো, ক্লোরিন 1735 এবং ক্লোরিন 1737 দুটোই ক্লোরিন পরমাণু, একই মৌল, তাদের বিভিন্ন পরমাণু, যাদের পরমাণু ক্রমাঙ্কগুলো দেখো, অর্থাৎ প্রোটন সংখ্যা, দুজনেরই প্রোটন সংখ্যা কিন্তু 17। অথচ পারমাণবিক গুরুত্ব বা ভর সংখ্যা যদি বলি তাহলে প্রথমটির 35, দ্বিতীয়টির 37। তাহলে 35কে 35 নম্বর ঘরে, 37কে 37 নম্বর ঘরে স্থান দেওয়া উচিত ছিল। কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ সবগুলোকে ধরে এক ঘরে ভরে দিলেন, গ্যারেজ করে দিলেন। এটা একটি ত্রুটি। তাহলে লিখব কি আমরা? জানলাম তো অনেক কিছু, লিখব কি? লিখব আইসোটোপগুলোর পারমাণবিক গুরুত্ব বিভিন্ন হওয়া সত্ত্বেও তিনি তাদেরকে এক ঘরে স্থান দিয়েছিলেন। এটি একটি ত্রুটি। এছাড়াও 3 নম্বর ত্রুটির ক্ষেত্রে আমরা বলবো যে বিজ্ঞানী মেন্ডেলিভ সমধর্মী মৌলগুলোকে একই ঘরে স্থান দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কপার এবং সিলভার, কপার এবং মার্কারি, এরা কি সমধর্মী মৌল হওয়া সত্ত্বেও পরবর্তীকালে দেখা গেল একজন
1A-তে, একজন 1B-তে, অর্থাৎ আলাদা আলাদা গ্রুপে তারা স্থান পেয়েছে। এই যে সমধর্মী মৌলগুলোর আলাদা আলাদা শ্রেণীতে স্থান, এটিও কিন্তু একটি মেন্ডেলিফের পর্যায় সূত্রের ব্যতিক্রম ছিল। সুতরাং মেন্ডেলিফের পর্যায় সূত্রের ত্রুটিগুলো লেখো যদি পরীক্ষায় আসে। আমরা কি লিখব? নাম্বার 1, আর্গনের পারমাণবিক গুরুত্ব পটাশিয়ামের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছিল। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? নাম্বার 2, আইসোটোপগুলোর পারমাণবিক গুরুত্ব বিভিন্ন হওয়া সত্ত্বেও আইসোটোপগুলোকে একই ঘরে স্থান দেওয়া হয়েছিল। নাম্বার 3, সমধর্মী বেশ কিছু মৌলকে আলাদা আলাদা শ্রেণীতে, মানে মৌলগুলোকে আলাদা আলাদা সমধর্মী হওয়া সত্ত্বেও আলাদা আলাদা ঘরে স্থান দেওয়া হয়েছিল। ক্লিয়ার? এই 3টে ত্রুটির কথা আমরা পরীক্ষায় এলে লিখে দিতে পারবো। পারবো তো? নিশ্চয়ই পারবো। চলো এবারে বিজ্ঞানী মেন্ডেলিফ তার বিখ্যাত পর্যায় সূত্র আবিষ্কারের পর কিন্তু পর্যায় সারণীর যে মৌলগুলোকে সাজানোর প্রচেষ্টা, তার পথকে কিন্তু তিনি খুলে দিলেন। এবারে দেখো, পরবর্তীতে বিজ্ঞানী মোজলে একটি দারুণ কথা বলেছিলেন। বিজ্ঞানী মোজলে তিনি কি বললেন? পারমাণবিক গুরুত্ব নয়, পরমাণু ক্রমাঙ্কই হলো মৌলের মূলগত ধর্ম বা মৌলিক ধর্ম বলতে পারো, মূলগত ধর্ম। কি বললেন কথাটা? পরমাণু ক্রমাঙ্কই হলে মৌলের মূলগত ধর্ম, পারমাণবিক গুরুত্ব নয়। এই কথা কে বলেছিলেন? বিজ্ঞানী মোজলে। ঠিক তারপরেই বিজ্ঞানী নিলস বোর তিনি আধুনিক পর্যায় সূত্রটি আবিষ্কার করলেন মেন্ডেলিফের এই পর্যায় সূত্রের কারেকশন করে। এবং তিনি বিজ্ঞানী নিলস বোর, নামগুলো মনে রাখবে কিন্তু, বিজ্ঞানী নিলস বোর তিনি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোকে সাজালেন এবং তৈরি করলেন কি? আধুনিক পর্যায় সূত্র। তো আমরা আধুনিক পর্যায় সূত্রে যাবার আগে আবারও ফিরে যাব মেন্ডেলিফের পর্যায় সূত্রের কিছু কথা শুনে নাও। সেটা হচ্ছে, বিজ্ঞানী মেন্ডেলিফ তার পর্যায় সূত্র অনুসারে মৌলগুলোকে যে তালিকায় প্রকাশ করেছিলেন, সাজিয়েছিলেন, সেই তালিকাটিকে আমরা বলবো পর্যায় সারণী। কি বলবো? পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণী কাকে বলে? পর্যায় সারণী হচ্ছে সেই সারণী বা সেই টেবিল বা সেই তালিকা যেখানে মৌলগুলোকে মেন্ডেলিফের পর্যায় সূত্রানুসারে পরপর সাজানো হয়। ঠিক আছে? সেই তালিকাটাই হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। এখন এই পর্যায় সারণীর, এটা যদি একটা কাল্পনিক পর্যায় সারণী হয়, তাহলে পর্যায় সারণীর যেগুলো দেখো অনুভূমিক ঘর, এইগুলো হচ্ছে অনুভূমিক ঘর। এইরকম অনুভূমিক ঘর, এরকম ঘর আমরা 1 2 3 4 5 6 7 7টা ঘর পাবো, যেগুলো অনুভূমিক ঘর। এই অনুভূমিক ঘরগুলো, পর্যায় সারণীর অনুভূমিক ঘরগুলোকে আমরা বলবো পর্যায়, পিরিয়ড। আর এই যে উল্লম্ব ঘর যেগুলো ওপর নিচ, এই যে দেখো আমি নীল কালার দিয়ে আইডেন্টিফাই করি, 1 2 3 4 5 6 7 মোট 8টা, 1 2 3 4 5 6 7 8। এই উল্লম্ব ঘর এই বরাবর, এই যে লম্ব বা উল্লম্বভাবে যে ঘরগুলো অবস্থিত, সেগুলোকে আমরা বলবো শ্রেণী। তাহলে নীল কালারের ঘরগুলো উল্লম্ব ঘরগুলো শ্রেণী, আর এইগুলো হচ্ছে পর্যায়। তাহলে আর একবার, পর্যায় সারণী কাকে বলে? বিজ্ঞানী মেন্ডেলিফ তার পর্যায় সূত্রানুসারে মৌলগুলোকে যে সারণীতে প্রকাশ করেন তাকে পর্যায় সারণী বলে। পর্যায় কাকে বলে? পর্যায় সারণীতে অবস্থিত অনুভূমিক ঘরগুলোকে বলা হয়, এই যে অনুভূমিক ঘরগুলোকে বলা হয় পর্যায়। আর পর্যায় সারণীর উল্লম্ব অর্থাৎ উপর নিচে যে ঘরগুলো অবস্থিত সেগুলোকে বলা হয় শ্রেণী। ক্লিয়ার? মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা ছিল 7টি এবং শ্রেণীর সংখ্যা ছিল 8টি। মনে রেখো বিশেষভাবে, বিজ্ঞানী মেন্ডেলের যেটি আদি পর্যায় সারণী, সেখানে কিন্তু 8টি শ্রেণী ছিল, 7টি পর্যায় ছিল। 8টি শ্রেণী 7টি পর্যায়, কারণ হচ্ছে তখন নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়নি।
নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার করার পর মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেটাকে পরিমার্জন করার পর পরিমার্জিত মেন্ডেলিফের পর্যায় সারণীটিতে আরও একটি শ্রেণী যোগ হয়েছিল, যাকে আমরা বলি জিরো শ্রেণী। নবম শ্রেণী না, কিন্তু শূন্য শ্রেণী। এখানে আরও একটি শ্রেণী বেড়েছিল, যার নাম হয়েছে শূন্য শ্রেণী। এই শূন্য শ্রেণীতে রাখা হয়েছিল নিষ্ক্রিয় মৌলগুলোকে। কেন, সে কথা আমি পরে বলবো। আপাতত জেনে নাও, পরিমার্জিত যে মেন্ডেলিফের পর্যায় সারণী, সেখানে শ্রেণীর সংখ্যা 8+1, অর্থাৎ জিরো যে শ্রেণীটি সেটি অ্যাড হওয়ার পর টোটাল শ্রেণী 9, আর পর্যায় কিন্তু 7টি রয়ে গেল। এবারে চলো আধুনিক পর্যায় সূত্র নিয়ে আমরা আলোচনা করব। আধুনিক পর্যায় সূত্রটি লেখো, পরীক্ষায় যদি আসে তাহলে দেখো। আধুনিক পর্যায় সূত্রটি হলো আধুনিক পর্যায় সূত্র। সূত্রটা কি? মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে পর্যায়ক্রমে তাদের ধর্মের পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। আরও একবার বলি, মৌলসমূহকে যদি আমরা তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজাই, তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ কি না, সেম টু সেম মনে হচ্ছে যেন এটা মেন্ডেলিফেরই পর্যায় সূত্র, কিন্তু না। মেন্ডেলিফের পর্যায় সূত্রের সঙ্গে আধুনিক পর্যায় সূত্রের প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে একটি ওয়ার্ড। সেটি কি না, মেন্ডেলিফের বেলায় ছিল যেটি পারমাণবিক গুরুত্ব, আধুনিক পর্যায় সূত্রের বেলায় সেটি পরমাণু ক্রমাঙ্ক। বা পরমাণু ক্রমাঙ্ক কোন জিনিসটা? মৌলের প্রোটন সংখ্যা, দ্যাট ইজ ইলেকট্রন সংখ্যা, তাই না? কোনো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাই হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক। আর এই পরমাণু ক্রমাঙ্কগুলো অনুযায়ী যদি আমরা পরপর সাজাই ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী, তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। আর এই পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটাকে আমরা বলি পর্যায়বৃত্তি বা পিরিয়ডিসিটি। ক্লিয়ার? এখন আধুনিক যে পর্যায় সারণী আবিষ্কৃত হয়ে গেল, সেই আধুনিক পর্যায় সারণীতে এখানে আবার দেখো পর্যায় কটি। এখানে পর্যায় সংখ্যা মেন্ডেলিফের বেলায় যটি ছিল কটি? 7টি। এখানেও 7টি। কিন্তু শ্রেণী হয়ে গেল ডাবল, অর্থাৎ আগে ছিল পরিমার্জিত মেন্ডেলিফের পর্যায় সারণীতে ছিল 9টি শ্রেণী, এখানে 9 × 2 মানে 18টি শ্রেণী কিন্তু আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় 7টি, শ্রেণী 18টি পেয়ে গেলাম। ওকে, তো এবারে চলো আমরা সোজা চলে যাব পর্যায় সারণীতে যে 7টি পর্যায় আছে আমরা তাদেরকে নিয়ে একটু আলোচনা করে নেব। ঠিক আছে, চলো তাদের পর্যায় বরাবর দেখো সিরিয়াল নাম্বার। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, মন দিয়ে শুনবে। সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো পর্যায়ের সিরিয়াল, অর্থাৎ প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়। 7টা পর্যায়ের সিরিয়াল নাম্বার আমি দিয়ে দিলাম। এবার এদের নাম, এদেরকে কি বলা হয়, কি নামে ডাকা হয়। তারপরে এদের মৌলের সংখ্যা, কোন পর্যায়ে কয়টি মৌল আছে, অর্থাৎ মৌলের সংখ্যা। শেষে দেব প্রথম ও শেষ মৌল। একবার দেখে নাও, জীবনে কোনো দিন ভুলবে না, এটা আমার চ্যালেঞ্জ, কোনো দিন ভুলবে না। পর্যায় বরাবর আমরা 7টা পর্যায় পেয়েছি পর্যায় সারণীতে। সেখানে প্রথম যে পর্যায়, 1 নম্বর যে পর্যায়, তার নাম হচ্ছে অতি হ্রস্ব পর্যায়। ক্লিয়ার? দ্বিতীয় যে পর্যায় তাকে আমরা বলবো হ্রস্ব পর্যায়। প্রথম হ্রস্ব পর্যায়। 3 নম্বর পর্যায়কে বলবো দ্বিতীয় হ্রস্ব পর্যায়। 4 নম্বরকে বলবো প্রথম দীর্ঘ পর্যায়। 5 নম্বরকে বলবো দ্বিতীয় দীর্ঘ পর্যায়। 6 নম্বরকে বলবো অতি দীর্ঘ পর্যায়। এবং 7 নম্বরকে আমরা বলবো অসম্পূর্ণ
পর্যায়। ওকে, কোন পর্যায়কে আমরা কি নামে ডাকি আরও একবার দেখে নাও, খুব সহজ মনে রাখা। অতি হ্রস্ব পর্যায়, প্রথম হ্রস্ব পর্যায়, দ্বিতীয় হ্রস্ব পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায়, দ্বিতীয় দীর্ঘ পর্যায়, ষষ্ঠ যেটা পর্যায় সেটা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়, এবং সপ্তম পর্যায়ের নাম অসম্পূর্ণ পর্যায়। ওকে, মৌলিক সংখ্যা দেখো, মৌলিক সংখ্যা একদম ঝেড়ে মুখস্থ করবে। 2, 8, 8, 18, 18, 32 এবং অসম্পূর্ণ পর্যায়টি এখনও মৌলিক সংখ্যা জানা যায়নি। তাহলে কত হলো? 2, 8, 8, 18, 18, 32, 2, 8, 8, 18, 18, 32 ড্যাশ। ওকে, অর্থাৎ অতি হ্রস্ব পর্যায়ে কটি মৌল? 2টি। প্রথম হ্রস্ব পর্যায়ে 8টি, দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে 8টি, প্রথম দীর্ঘ পর্যায়ে 18টি, দ্বিতীয় দীর্ঘ পর্যায়ে 18টি, অতি দীর্ঘ পর্যায়ে 32টি, অসম্পূর্ণ পর্যায়ে মৌলিক সংখ্যা এখনও জানা যায়নি সঠিকভাবে। দেখো এবার প্রথম ও শেষ মৌল, এই ঘরটির ক্ষেত্রে খেয়াল রাখো, প্রথম এবং শেষ মৌল, প্রথম পর্যায়ে প্রথম মৌল কি? হাইড্রোজেন, শেষ মৌল হিলিয়াম। ব্যাস, হাইড্রোজেন নিচে কারা আছে একদম ঝেড়ে মুখস্থ করে নেবে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আরেকবার, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ক্লিয়ার? প্রথম মৌলগুলো পেয়ে গেলাম। 7টা পর্যায়, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা পর্যায়ের প্রথম মৌলগুলো পেয়ে গেলাম। লাস্ট যে শ্রেণী আমাদের আধুনিক পর্যায় সারণীর লাস্ট যে শ্রেণী এবং মেন্ডেলিফের পর্যায় সারণীরও যেটা 0 শ্রেণী, সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলের শ্রেণী। সুতরাং শেষে কারা রয়েছে? নিষ্ক্রিয় মৌল। ব্যাস, নিষ্ক্রিয় মৌলগুলোকে লিখে দাও। হিলিয়াম একটা লেখা হয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটা জানা যায়নি লাস্ট মৌল। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। প্রথম এবং শেষ মৌল পেয়ে গেলাম আমরা। তাহলে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, প্রথম পর্যায়ের অর্থাৎ অতি হ্রস্ব পর্যায়ে প্রথম ও শেষ মৌল কী কী? হাইড্রোজেন, হিলিয়াম। এই অতি হ্রস্ব পর্যায়ে মৌলের সংখ্যা কটি? 2টি। দ্বিতীয় যেটা 2 নম্বর পর্যায়ে, তার নাম কি? প্রথম হ্রস্ব পর্যায়। পরীক্ষার প্রশ্ন এলো প্রথম হ্রস্ব পর্যায়ে প্রথম মৌল কি, শেষ মৌল কি? প্রথম মৌল লিথিয়াম, শেষ মৌল নিয়ন। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটি পর্যায়ের প্রথম এবং শেষ মৌল খুব সহজেই তৈরি করে দেব। আচ্ছা, এখানে তোমাদের আরও একটি জিনিস শিখিয়ে দিই। এই যে একটি মৌলের সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলোকে তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, 2, 8, 8, 18, 18, 32, 2, 8, 8, 18, 18, 32, এটা কিন্তু ইলেকট্রন বিন্যাসের কোড। এখান থেকে তোমাকে একটা খুব সুন্দর জিনিস শিখিয়ে দিই। একই শ্রেণীতে অবস্থিত মৌলগুলোর প্রথমটির পারমাণবিক গুরুত্ব তুমি যদি জানো, তার পরের পারমাণবিক গুরুত্ব এই ম্যাজিক সংখ্যাগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখবে, শিখবে। চলো দেখো, এখানে দেখো প্রথম শ্রেণীতে, একটু পরে আমরা বলবো কোন শ্রেণীতে কোন মৌলগুলো আছে। তো প্রথমে দেখো, তুমি এখানে তাকাও, এই যে শ্রেণীতে দেখো, প্রথমে হাইড্রোজেন, তারপর লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তোমাকে বলে দিলাম হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত? 1। ব্যাস, এবারে লিথিয়ামের কত হবে? উপরের ম্যাজিক সংখ্যা কত আছে? 2। 1-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 3। হিলিয়ামের পারমাণবিক গুরুত্ব 3। বই খোলো, মিলিয়ে নাও, দেখো লিথিয়ামের জায়গায় কত আছে? লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 3। 3-এর সঙ্গে 8 যোগ করো, কত হবে? সোডিয়াম 11। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব, বই খোলো, দেখো 11। পটাশিয়াম 8 আর 11 কত হবে? 19। 19-এর সঙ্গে 18 যোগ করো, কত হবে? 8 2 16 17 7 8 থেকে 1, 8 2 16 17 7 8 থেকে 1, 2। দেখো রুবিডিয়াম 27। 32 যোগ করো, 9 5, সরি ভুল হলো, 2 আর 1 কত? 3। 8 আর 3 কত? 11। 18 আর 11 কত? 19। 19 আর 18 কত? 8 2 16 17 7 8 থেকে 1, 2 1 3, 37 হবে। 3। তাহলে 37-এর সঙ্গে আবার 18 যোগ করো, কত হবে? 7 14 15 5 হাত থেকে 1, 4 1 5, 55। 55-এর সঙ্গে 32 যোগ করো, 7 8, 87। ফ্রান্সিয়াম 87। দেখলে? তাহলে কোনো একটি শ্রেণী বরাবর যদি প্রথমটির পারমাণবিক গুরুত্ব আমাদের জানা থাকে, তাহলে তার সঙ্গে প্রথমে 2, তারপরে 8 8, তারপরে 18 18, শেষে 32 যোগ করে আমরা পরপর পারমাণবিক গুরুত্ব কিন্তু লিখতে পারবো।
এবং কিছু পরের ধাপগুলোতে এই যে প্রথমটা দুইটা সব জায়গায় নেই, কারণ পিরিয়ডিক টেবিলটা ছবিটা যখন দেখবে, দেখো উপরে তাকাও, পিরিয়ডিক টেবিলের একটি ছবি দেখতে পাচ্ছ দেখতে, হয়তো স্পষ্ট দেখতে পাবে না, কিন্তু এখানে একটি পিরিয়ডিক টেবিলের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এবং সেখানে দেখো পিরিয়ডিক টেবিলটি কিন্তু এমন হয়েছে, দেখো এই 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 এইরকম বেঁকে গেছে, তাই না? এইখানে হাইড্রোজেন আছে, এখানে হিলিয়াম আছে। এই কারণে এই যে দুইয়ের গল্প প্রথম শ্রেণীতেই শেষ, তারপরে 8 যোগ করে 8 18 32 যোগ করে আমরা পারমাণবিক গুরুত্বগুলো পাবো। যাই হোক তোমাদের খুব বেশি শেখার দরকার নাই, যেটুকু শিখলে মাধ্যমিকটা উদ্ধার হয়ে যাবে ঠিক ততটুকু শিখবে এবং সেইটুকু মন দিয়ে শিখবে। ওকে, চলো এবারে পর্যায় তো আমরা শিখে নিলাম, আর কি বাকি থাকলো? পর্যায় সারণীতে পর্যায় শিখে নিলে বাকি কি থাকলো? শ্রেণী। চলো এবারে আমরা শ্রেণী বরাবর মৌলগুলোকে কোনটাকে কি নামে আমরা বলবো সেটা একবার দেখে নেব, ঠিক আছে? চলো, শ্রেণী বরাবর মৌলগুলোর নাম, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। শ্রেণীতে মৌলের নাম, শ্রেণীতে মৌলের নাম, হেডলাইনটা কেন এমন দিলাম? আমরা পিরিয়ডিক টেবিল যেটা দেখতে পাচ্ছিলাম, তোমাদের বইয়েও আছে পিরিয়ডিক টেবিল, দেখবে পরিমার্জিত মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলটা আছে, আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীটা আছে। সেই পর্যায় সারণীগুলো কিন্তু বারবার খুলে রাখবে। ইভেন তুমি যেখানে বসে পড়াশোনা করো সেই টেবিলের উপরে যদি পারো একটি পিরিয়ডিক টেবিল বাজার থেকে কিনে নিয়ে অথবা বই থেকে একটি ভালো করে প্রিন্ট করে নিয়ে যেখানে পড়ো সেই পড়ার টেবিলের উপরে একটি পিরিয়ডিক টেবিল রেখে দেবে। দেখো, যারা ইন ফিউচার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, বিশেষ করে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করবে, আমাদের ইংরেজির ক্ষেত্রে যেমন গ্রামার, বাংলার ক্ষেত্রে যেমন ব্যাকরণ, কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু পিরিয়ডিক টেবিল হচ্ছে আমাদের বর্ণ পরিচয়, অ আ ক খ। এটা না শিখলে কেমিস্ট্রিতে ভালো কখনোই হবে না। সুতরাং সবচেয়ে ভালো হয় এই পর্যায় সারণী পাঠটুকু পড়ার সময় পাশে বা সামনে সব সময় একটি পিরিয়ডিক টেবিল রেখে দেবে, ঠিক আছে? তো চলো, আমরা আধুনিক পর্যায় সারণীতে যে 18টি শ্রেণীর কথা শুনলাম, সেই 18টি শ্রেণীতে কোন শ্রেণীকে কি বলা হয়, কোন শ্রেণীর মৌলগুলোর নাম কি এবং তাদের উদাহরণ, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, একবার দেখে নেব। চলো, প্রথম যে শ্রেণী আমরা প্রথমেই বলবো, দেখো প্রথমে বলবো শ্রেণীর নাম না, এখানে শ্রেণীর সিরিয়াল নাম্বার, যেটা শ্রেণীর সিরিয়াল নাম্বার হলো তার নাম এবং তার উদাহরণ। এই 3টে কলম আমরা ফিল আপ করবো একে একে। দেখো, 1 নং শ্রেণী, সিরিয়াল নম্বর 1, প্রথম শ্রেণী, তার কি নাম? ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল বলা হয়। উদাহরণ কোনগুলো? 1 নং শ্রেণীতে কোন ধাতুগুলো আছে? 1 নং শ্রেণীতে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই 1 নং শ্রেণীর মৌলগুলোকে আমরা কেন ক্ষার ধাতু বলবো? এগুলো সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, ঠিক আছে, অ্যালকালি উৎপন্ন করে। সেই জন্যই আমরা বলবো 1 নং শ্রেণীর মৌলগুলোকে ক্ষার ধাতু মৌল বা অ্যালকালি মেটাল। ওকে, উদাহরণ চাইলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ক্লিয়ার? এবারে বলবো আমরা নাম্বার 2, 2 নং শ্রেণী, যেটা সেই 2 নং শ্রেণীর মৌলগুলোকে আমরা বলবো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এগুলো কিন্তু যে কোনো মাধ্যমিকে সব সময় এদের পরীক্ষার জন্য কিন্তু ভিভিআই। কি আছে সেগুলো? বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, SR, BA, বেরিয়াম, BE বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, সবগুলোই হচ্ছে 2 নং শ্রেণীতে অবস্থিত এবং এদেরকে আমরা বলবো ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল। কি বলবো?
অ্যালকালাইন 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 আর্থ মেটাল, মনে থাকবে? তাহলে পরীক্ষায় যদি আসে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাদের বলে? না, আধুনিক পর্যায় সারণীর 2 নং শ্রেণীতে অবস্থিত ধাতুগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল। তাদের উদাহরণ যেমন ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সবগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার কেন এমন বলবো, এদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন বলবো? না, এই ধাতুগুলোর যেগুলো অক্সাইড, সেই অক্সাইডগুলো কিন্তু জলীয় দ্রবণে ক্ষার উৎপন্ন করে। যেমন মনে করো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অক্সাইডকে কি বলি? ক্যালসিয়াম অক্সাইড, CaO। ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া ঘটাও, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, যেটা একটা ক্ষার। ঠিক আগের যেমন ছিল দেখো ক্ষার ধাতু সোডিয়াম, সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় কী উৎপন্ন হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, ক্ষার। তাই ওটা ছিল ক্ষার ধাতু। ঠিক তেমনি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো, এদের অক্সাইডগুলো আবার জলীয় দ্রবণে ক্ষার উৎপন্ন করে। ওকে, তাহলে আমরা শিখে নিলাম 1 নম্বর শ্রেণীকে বলা হয় ক্ষার ধাতু শ্রেণী, 2 নম্বর শ্রেণীকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু শ্রেণী। 3 থেকে 12 নং শ্রেণী, এই 3 থেকে 12 নম্বর শ্রেণী, এদের একটা বিশেষ নাম আছে। সেই নামটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল। কি বলা হয়? সন্ধিগত মৌল। ঠিক আছে, এই সন্ধিগত মৌলগুলো দেখো, যে আমাদের যেগুলো সন্ধিগত মৌল সেগুলো 3 থেকে 12 নম্বর শ্রেণীতে থাকে এবং মোটামুটি সন্ধিগত মৌল স্ক্যান্ডিয়াম, কপার, আয়রন, এগুলো সব সন্ধিগত মৌল। তো সন্ধিগত মৌল কাকে বলে যদি পরীক্ষায় আসে আমরা কি বলবো একবার শুনে নাও, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু জেনে নিলে সমস্যা হওয়ার কথা না। সন্ধিগত মৌল কাকে বলে? না, 3 থেকে 12 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌলগুলো কি করে না, এদের বৈশিষ্ট্যগুলো আগে শুনে নাও। এরা জটিল যৌগ তৈরি করে, এরা কালারফুল কম্পাউন্ড, যেগুলো বিশেষ করে কালারফুল সল্ট, এদের লবণ যেগুলো তৈরি করে সেগুলো রঙিন হয়, আর এদের একাধিক যোজ্যতা দেখা যায়। যেগুলো বেশি যোজ্যতা তাকে ইক বলে, যেগুলো কম যোজ্যতা তাকে আস বলে। যেমন ধরো ফেরিক, আয়রন একটি সন্ধিগত মৌল, ফেরিক বেশি যোজ্যতা, ফেরাস কম যোজ্যতা। কপার একটি সন্ধিগত মৌল, কিউপ্রিক, কিউপ্রাস। এই কথাগুলো তোমরা শোনো, এগুলো অধিক যোজ্যতা এবং কম যোজ্যতা, যাকে আমরা বলি একাধিক যোজ্যতা বিশিষ্ট যৌগ উৎপন্ন করে। তাই সন্ধিগত মৌল হচ্ছে 3 থেকে 12 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌলগুলোকে সন্ধিগত মৌল বলে, যেমন স্ক্যান্ডিয়াম, কপার, আয়রন ইত্যাদি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা বলবো এরপরে আমরা বলবো 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীর একটি বিশেষ নাম আছে, সেটা হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল কোনগুলো? হ্যালোজেন মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এবার প্রশ্ন হচ্ছে এই 17 নম্বর শ্রেণীর মৌলগুলোকে হ্যালোজেন মৌল কেন বলা হয়? না, হ্যালোজেন, হ্যালোজেন, হ্যালো শব্দের অর্থ হচ্ছে, হ্যালো মানে হচ্ছে লবণ, সামুদ্রিক লবণ। হ্যালো মানে সামুদ্রিক লবণ। জেন শব্দের অর্থ হচ্ছে উৎপাদক, উৎপাদক। তাহলে কি পেলাম? হ্যালোজেন মানে সামুদ্রিক লবণ উৎপাদক। এবং ঠিক তাই হ্যালোজেন মৌলগুলো সমুদ্রের জলের সঙ্গে মিশে থাকে। এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সমুদ্রের জলের সঙ্গে মিশে থাকে এবং এগুলো থেকে লবণ প্রস্তুত করা হয়, সামুদ্রিক লবণ উৎপাদক। তাই এদেরকে বলা হয় হ্যালোজেন। এবং এই প্রসঙ্গে একটি বিশেষভাবে তোমরা মনে রেখো যে হ্যালোজেনের যে শ্রেণী 17 নম্বর শ্রেণী, এটি এমন একটি ব্যতিক্রম শ্রেণী যেখানে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের পদার্থই কিন্তু তোমরা দেখতে পাবে। কঠিন, তরল, গ্যাসীয়। দেখো, লক্ষ্য করে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, এই ফ্লোরিন, ক্লোরিন এই দুটো কিন্তু গ্যাসীয়। ফ্লোরিন, ক্লোরিন এই দুটো গ্যাসীয়। ঠিক তেমনি যেটা তোমার ব্রোমিন, সেই ব্রোমিনটা আবার কিন্তু তরল। ব্রোমিনটা হচ্ছে তরল। আবার দেখো যেটা আয়োডিন, সেটা আবার কঠিন। তাহলে ফ্লোরিন, ক্লোরিন গ্যাসীয়, ব্রোমিন তরল এবং আয়োডিন কঠিন। সুতরাং 17 নম্বর শ্রেণী এমন একটি শ্রেণী যেখানে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের পদার্থই আমরা পেতে পারি। ওকে,
এবং আরও বিশেষভাবে মনে রেখো প্রত্যেকটি শ্রেণীর প্রায় ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, প্রায় ক্ষেত্রে শেষের যে মৌলটি থাকে সেটি তেজস্ক্রিয় মৌল হয়। এক্ষেত্রে দেখো হ্যালোজেন মৌলগুলোর শেষ মৌলটি কোনটি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো, উত্তর অ্যাস্টাটিন। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। দেখো এবারে চলে যাব আমরা শেষ যে শ্রেণীটি আমাদের আছে 18 নম্বর শ্রেণী। এই 18 নম্বর শ্রেণীকে আমরা বলবো নিষ্ক্রিয় মৌলের শ্রেণী বা নোবেল গ্যাস। 18 নং, একটু নিচে লিখতে হবে আমাকে, 18 নং শ্রেণী। 18 নং শ্রেণীকে আমি কি বললাম? নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। উদাহরণ, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী। ওকে, তো এখানে দেখো প্রথমেই আমরা বলবো এগুলোকে নিষ্ক্রিয় কেন বলা হয় না। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে দেখো এই গ্যাসগুলোর প্রত্যেকের বাইরে অষ্টক পূর্তি রয়েছে। ব্যতিক্রম হিলিয়াম, হিলিয়ামের বাইরে 2 আছে, দ্বৈত পূর্তি আছে। বাকি নিয়ন, নিয়নের কত? 10। হিলিয়ামের 2, নিয়নের 10, আর্গন 18। ঠিক আছে, এভাবে দেখো আর্গন যদি 18 হয় ইলেকট্রন বিন্যাস কত হবে? 2, 8, 8, বাইরে অষ্টক পূর্তি। তো এইভাবে অষ্টক পূর্তি থাকার জন্য এরা রাসায়নিকভাবে ইনঅ্যাক্টিভ হয়, অর্থাৎ এরা সাধারণ উষ্ণতায় প্রকৃতিতে তো কম পাওয়া যায়, আবার এরা প্রকৃতিতে অন্যান্য গ্যাসের সঙ্গে খুব কমভাবে বিক্রিয়া করে, মানে সক্রিয় যেহেতু না তাই বিক্রিয়া কম করে, তাই এদেরকে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলে এদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলে থাকি। ক্লিয়ার? এখন এদেরকে দেখো, এদের যেহেতু হিলিয়ামের 2 এবং বাকিগুলোর ক্ষেত্রে অষ্টক পূর্তি থাকছে, তাই এদের ধরা হয় শূন্য যোজি মৌল। এদের যোজ্যতা 0 হয়। তাই কিন্তু পরিমার্জিত যে মেন্ডেলিফের পর্যায় সারণী ছিল সেখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কারের পর এদেরকে কিন্তু 0 শ্রেণীতে রাখা হয়েছিল। আমি বলেছিলাম তখন যে 0 শ্রেণীতে রাখার একটি কারণ আছে, আমি পরে বলবো। সেই কারণটি হলো নিষ্ক্রিয় গ্যাসগুলো যেহেতু এদের অষ্টক পূর্তি থাকে, বাইরের কক্ষে কোনো ইলেকট্রন থাকে না, তাই মানে মুক্ত ইলেকট্রন থাকে না, তাই এদেরকে 0 যোজ্যতা ধরা হয়, 0 যোজি মৌল ধরা হয় এবং তার জন্য এদেরকে 0 শ্রেণীতে তখন অর্থাৎ পরিমার্জিত মেন্ডেলিফের পর্যায় সারণীতে রাখা হয়েছিল। আধুনিক পর্যায় সারণীতে এরা 18 নম্বর শ্রেণীতে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আর 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 এখানে দেখো সেই যে সূত্র আমি ম্যাজিক সংখ্যা তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, মনে পড়ছে? 2, 8, 8, 18, 18, 32। এখানে একবার ম্যাজিক সংখ্যাটা দেখে নাও। হিলিয়ামের 2, হিলিয়ামের সঙ্গে 8 যোগ করলে কত হবে? নিয়ন 10, আরও 8 যোগ করো, আর্গন 18, এবার 18 যোগ করো, কত হবে? 36, আবার 18 যোগ করো, 54, এবার 32 যোগ করো, 32 যোগ করলে কত হবে? 6, 8, 86, মিলিয়ে নাও। রেডন 86, দেখো রেডনের পরমাণু গুরুত্ব 86। কি মনে হচ্ছে পর্যায় সারণী সহজ? একদম সহজ। পর্যায় সারণী থেকে চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওর পর আমার মনে হয় না তোমাদের পর্যায় সারণী নিয়ে বিশেষ কোনো ভয় থাকবে। এবং সত্যি বলতে কি, একটুখানি শুধু মাথা দিয়ে নয়, মন দিয়ে যদি তুমি পর্যায় সারণী পড়ো, এখান থেকে কোনো প্রশ্ন তোমার মাধ্যমিকে বাদ যাবে না, এটা আমার চ্যালেঞ্জ। ওকে, এরপর আমরা আরও 2টো বিশেষ শ্রেণী জেনে নেব। সেটা হচ্ছে দেখো কিছু ধাতু রয়েছে এখানে, কিছু মৌল, বিশেষ করে 11 নম্বর শ্রেণীতে রয়েছে। এই 11 নম্বর শ্রেণীর কয়েকটি মৌল: কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড। তোমরা প্রাচীনকালে ইতিহাস তো ভালো বাড়িতে পড়ো নিশ্চয়ই, ইতিহাস পড়ো তো? প্রাচীন যুগে মুদ্রার গুরুত্ব মনে আছে? অর্থাৎ
ইতিহাসের একটি উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব। সেই মুদ্রাগুলো কি দিয়ে তৈরি হতো? তামা, সিলভার, রূপো, গোল্ড, সোনা। এই যে মুদ্রা তৈরির ক্ষেত্রে কপার, সিলভার, গোল্ড ব্যবহার হতো, এই জন্য কপার, সিলভার, গোল্ডকে আমরা বলি মুদ্রা ধাতু। এটা কোথায় পাওয়া যায়? না, আধুনিক পর্যায় সারণীর 11 নম্বর শ্রেণীতে পাওয়া যায় কপার, সিলভার, গোল্ড। এদেরকে মুদ্রা ধাতু আমরা বলি। মনে রেখো পরীক্ষার জন্য কিন্তু। এছাড়াও আমরা আরও বিশেষভাবে কয়েকটি শ্রেণীর কথা বলবো, যেমন 15 নং শ্রেণী। 15 নম্বর শ্রেণী যেটা রয়েছে, সেই 15 নম্বর শ্রেণী সেটা হচ্ছে নিকটোজেন। 15 নম্বর শ্রেণীকে আমরা বলবো নিকটোজেন। নিকটোজেন 15 নম্বর শ্রেণীর যে নিকটোজেন শ্রেণী, সেখানে আমরা মোটামুটি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নাইট্রোজেন দিয়ে শুরু। এই নাইট্রোজেন থেকে একে নিকটোজেন, এই শ্রেণীর নাম নিকটোজেন। মনে রেখো 15 নম্বর শ্রেণীকে আমরা নিকটোজেন শ্রেণী বলি। আর নিকটোজেন মৌলগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ওকে, আরও একটি শ্রেণী বলবো তোমাদের, বাকি কাউকে রাখবো না। 16 শ্রেণী নাম্বার 16, 16 নম্বর শ্রেণী। এই 16 নম্বর শ্রেণী হচ্ছে চ্যালকোজেন শ্রেণী। চ্যালকোজেন। আর এই চ্যালকোজেন যেটা, সেই চ্যালকোজেন 16 নম্বর শ্রেণী অক্সিজেন, সালফার, তোমার এসি যেটা সেলেনিয়াম, তার সঙ্গে আছে টিই এবং পিও, অর্থাৎ পিও মানে পোলোনিয়াম আর টিই মানে হচ্ছে টেলুরিয়াম। তাহলে কি কি পেলাম? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এই মৌলগুলোকে আমরা বলবো চ্যালকোজেন মৌল। কোথায় থাকে? 16 নম্বর শ্রেণীতে থাকে। তাহলে মাধ্যমিকে যদি প্রশ্ন আসে চ্যালকোজেন মৌল কাদের বলে, উদাহরণ দাও, আমরা বলবো 16 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌলগুলোকে চ্যালকোজেন মৌল বলা হয়। যেমন অক্সিজেন, সালফার, ঠিক আছে, পোলোনিয়াম, এই মৌলগুলো হচ্ছে চ্যালকোজেন মৌল। এখন প্রশ্ন হচ্ছে চ্যালকোজেন কেন বলবো এদের? চ্যালকোজেন বলবো এই কারণেই, চ্যালকো শব্দের অর্থ হচ্ছে আকরিক, আর জেন মানে আমি আগে বলেছি, দেখো জেন মিন্স উৎপাদক। তাহলে চ্যালকোজেন মানে আকরিক উৎপাদক, অর্থাৎ এরা আকরিক উৎপাদনে সাহায্য, মানে উৎপাদন করে, আকরিক উৎপাদন করে বলেই 16 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌলগুলোকে চ্যালকোজেন বলা হয়। মনে থাকবে তো? তাহলে আরেকবার মিলিয়ে নাও। নাম্বার 1, 1 নম্বর শ্রেণীতে কারা আছে? ক্ষার ধাতু। ক্ষার ধাতু কারা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। নাম্বার 2, সেকেন্ড গ্রুপে কারা আছে? দ্বিতীয় গ্রুপে আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কারা ক্ষারীয় মৃত্তিকা ধাতু? দেখে নাও, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল। 3 থেকে 12 নম্বর শ্রেণী কি বলেছিলাম? 3 থেকে 12 নম্বর শ্রেণীতে রয়েছে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। কারা? স্ক্যান্ডিয়াম, কপার, আয়রন। এরা কি করে? এরা একাধিক যোজ্যতা প্রকাশ করে, এরা রঙিন লবণ উৎপন্ন করে, এরা জটিল যৌগ উৎপন্ন করে। এবং সন্ধিগত মৌলের আরেকটি বৈশিষ্ট্য বলতে আমি ভুলে গিয়েছিলাম, এদের ডি ব্লকটি অসম্পূর্ণ থাকে। ঠিক আছে, ডি ব্লক যেটা এসপিডিএফ যে কক্ষপথ তাদের, ওর মধ্যে ডি ব্লকটি অসম্পূর্ণ থাকে সন্ধিগত মৌলের ক্ষেত্রে। 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীকে আমরা বলেছিলাম হ্যালোজেন মৌল, অর্থাৎ হ্যালোজেন মৌলের শ্রেণী। এরা সামুদ্রিক লবণ উৎপাদক, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। 18 নম্বর শ্রেণীকে আমরা বলেছিলাম নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী বা নোবেল গ্যাসের শ্রেণী। কারা? হেলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এর মধ্যে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটা? লাস্ট যে মৌলটা আমি বলেছিলাম রেডন। ঠিক তেমনি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল কোনটা? লাস্ট যে মৌলটা অ্যাস্টাটিন। এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক তেমনি হ্যালোজেনের মধ্যে সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন। ফ্লোরিন মাথায় রেখো। নেক্সট হচ্ছে 15 নম্বর শ্রেণীকে আমরা বলেছিলাম নিকটোজেন শ্রেণী। এই নিকটোজেন শ্রেণীতে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এগুলো রয়েছে। আর 16 নম্বর শ্রেণীতে রয়েছে চ্যালকোজেন মৌল, যেগুলো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, তারপরে তোমার টেলুরিয়াম এবং পোলোনিয়াম, এগুলো রয়েছে তোমার চ্যালকোজেন মৌলের গ্রুপ, অর্থাৎ 16 নম্বর গ্রুপ। এছাড়াও আরও বিশেষ 2টি গ্রুপের কথা আমি বলবো। তার মধ্যে একটি হচ্ছে তোমার
গ্রুপ নয়, এগুলো এই মৌলগুলোর বিশেষ নাম হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। কোথায় লিখি? এখানে লিখে দিই, ইউরেনিয়ামোত্তর মৌল। এটিও কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। ইউরেনিয়ামোত্তর মৌল কাদের বলে? না, ইউরেনিয়াম যার 92 দ্বারা ইউরেনিয়ামকে প্রকাশ করি আমরা, পরমাণু ক্রমাঙ্ক। তাহলে ইউরেনিয়ামের ঠিক পরবর্তীতে যে সমস্ত মৌলগুলোকে আমরা কৃত্রিমভাবে প্রস্তুত করেছি তাদের ইউরেনিয়াম উত্তর মৌল বলা হয়। ইউরেনিয়াম 92 এর পরে 93, 94, 95 এই যে মৌলগুলো, এগুলোকে কৃত্রিমভাবে তৈরি করা হয়। এটা কিন্তু প্রাকৃতিক নয়। এইভাবে কৃত্রিমভাবে তৈরি ইউরেনিয়াম পরবর্তী যুগে কৃত্রিমভাবে তৈরি মৌলগুলোকে বলা হয় ইউরেনিয়াম উত্তর মৌল। এবং যেমন নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, কুরিয়াম, এগুলো হচ্ছে সব ইউরেনিয়াম উত্তর মৌলের উদাহরণ। নেপচুনিয়ামকে আমরা এনপি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তারপরে তোমার কি বললাম? কুরিয়াম সিএম এবং প্লুটোনিয়াম হচ্ছে পিইউ, প্লুটোনিয়াম। মনে থাকবে, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এবং কুরিয়াম এরা ইউরেনিয়াম উত্তর মৌল। আর এখান থেকে আর একটা কথা বলে আমি আজকের মতো শেষ করব। সেটা হচ্ছে এই যে কিছু মৌলের কথা বলেছিলাম আমি, এখানে দেখো এই পোর্শনের দিকে তাকাও একবার তোমরা। আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম বর্তমান, উভয়ের বৈশিষ্ট্যই বর্তমান। তাই আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ এদেরকে আমরা বলবো ধাতুকল্প। ক্লাস 8-এ কিন্তু আমরা পড়েছিলাম ধাতুকল্প কাকে বলে, মনে পড়ে? এখন আমরা দেখছি ধাতুকল্প কোথায় আছে। কোথায়? ধাতুকল্পগুলো দেখো সব নিক্টোজেন গ্রুপে, অর্থাৎ 15 নম্বর শ্রেণীতে রয়েছে। ওকে, এই ছিল আমাদের পিরিয়ডিক টেবিলের আজকের ক্লাস। আমি আশা করি প্রত্যেকে পিরিয়ডিক টেবিল সম্পর্কে যে ভুল ধারণা, ভ্রান্তি মনের মধ্যে রয়েছিল, এতক্ষণে নিশ্চয়ই তা দূর হয়ে গেছে। আর একটি মাত্র ক্লাস আমি এখান থেকে নেব, অর্থাৎ পর্যায় সারণী পার্ট 2। সেই ক্লাসটিও তোমরা মনোযোগ সহকারে করবে। তাহলে আমি আশা করি পর্যায় সারণী নিয়ে আজকের পর থেকে তোমাদের মনে কোনো ডাউট থাকবে না, চ্যালেঞ্জ। ওকে, তাহলে প্রত্যেকে তোমরা সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো, ভালো থেকো এবং সেই সঙ্গে পর্যায় সারণী, এটা যে কঠিন একটা চ্যাপ্টার, সেটা মাথা থেকে সরিয়ে দিয়ে তৈরি করো, পর্যায় সারণীকে তৈরি করো। আমি আসছি আবারও ভৌত বিজ্ঞানের নেক্সট ক্লাস নিয়ে, পর্যায় সারণী পার্ট 2। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, টাটা।